আওয়ামী লীগের বেশিরভাগ নেতৃত্ব হইল স্বার্থপর, স্বার্থবাদী, পরিষ্কার। এটা আমার অ্যানালাইসিস। কারণ আমরা তো আগে ডেইলি 32 নম্বরের যেতাম, তো দেখছি তো এরা নিজের স্বার্থ, ব্যবসা বাণিজ্য রক্ষার জন্য যখন যেখানে যা করার তাই করবে। শেখ হাসিনা যখন দুঃখ করে যে আওয়ামী লীগের এত বিশাল সংগঠন, কিন্তু বঙ্গবন্ধু বাইরে হওয়ার পরে, হত্যার পরে কেউ বাইরে না কেন, আমি তখন লিখছিলাম যে শেখ হাসিনারেও যদি এরকম একটা ভাগ্যে পড়ে তখনও আওয়ামী লীগ বের হবে না। কারণ এটা তার শ্রেণী চরিত্র। তারা নিজের বাড়ি গাড়ি স্বার্থ রক্ষার জন্য ব্যস্ত থাকবে। অতএব ভোটের সময় এবার তারা চুপ করে থাকবে। যদি কোনো সময় আবার সুবিধা আসে তখন আওয়ামী লীগের আবার মতো মাথা ছাড়া দিয়ে উঠবে। আর এখন তারা মিশে যাবে, যেখানে যেভাবে মিশলে সহজ হয় সেটা হবে। আমি নিজে আমার এলাকাতে প্রতি 2 মাসে গড়ে তো একবার যাওয়া পরে, কোনো কোনো মাসে 2বারও যাওয়া পরে, বিয়ে শাদী অনুষ্ঠান সবগুলোতে যাই। আর গ্রামের ছেলে তো গরুর ঘাস তুলছি, সবাই এখনও সেভাবে মিলেমিশে থাকি। আমি ওখানে গেলাম, আমার একটা জায়গা আওয়ামী লীগের এক পান্ডা দখল করে বিক্রি করে ফেলছি। আচ্ছা, মাফে আমার আরও 2 ডিসিমেল থাকে, সে আগেই দখল দিয়ে দিছি বিক্রি করে। তো এইবার যখন ওর পতন হইলো, সে পালাইলো, মাদক টাদক লইলো, আমি ভাবলাম বোধহয় এবার আমি রক্ষা করতে পারবো। তার ভয় তো আমি আগে দিয়ে ওয়াল দিয়ে যেটুকু আছে এটাও রক্ষা করলাম, কিনছিলাম তো। পরে বিএনপি যেগুলো এখন শালীর বিচার করে ওই জায়গায় এরা আসলো, বললাম যে এবার আমার একটু একটু দখল করে। কয় কী কোন চাষা, আমরা তো পরিষ্কার, আমরা তো। তাহলে তারা মিশে যাচ্ছে, তারা থাকবে। বরং এখন যারা ক্ষমতায় এসে যাচ্ছে, বাড়ছে, ওদের সাথে এরা যোগ দিচ্ছে যে আমি সাপোর্ট দিব, তুমি আরও আসো। তাহলে এইদিকে আসবে বেশিরভাগ। আর জামাতের জন্য যেটা যাওয়ার, জামাতকে মৌলবাদী হিসেবে প্রমাণ করে যদি বেশি উঠাইতে পারে, তাহলে ইন্ডিয়ার তরফ থেকে সাপোর্ট পাওয়ার জন্য আওয়ামী লীগের কোনো লাভ হবে কিনা সেটা পরের হিসাব। কারণ মৌলবাদী হোক আর যাই হোক, জামাত যদি একবার ক্ষমতায় আসতে পারে তাহলে কিন্তু সবাই টের পাবে। কত দানে কত চাল। হ্যাঁ, ওই যে হাউ মেনি রাইস হাউ মেনি সেটা আছে। জামাতের একটা গুণ আছে, এটার জন্য জামাতের কিছু দোকানদার আমার বলে যে আপনি জানান, আপনারা আমরা ভোট দেবো। সেটা হলো জামাত কমিউনিস্টদের চাইতেও শক্ত ডিসিপ্লিন মেনটেন করে। তাদের নেতৃত্ব যদি হুকুম দিয়ে দেয়, ওই যে রোকন টোকন কি দাপ পার হইতো না, নেতৃত্ব যদি হুকুম দেয় যে ওর রক কাটলে বেসতে যাবি, ওর এক কাটে দেবে, ওর কাছে আর কোনো নিয়মকানুন থাকবে না। তাহলে এই একটা ভীষণ ডিসিপ্লিন আছে না। আর জামাতের যখন মন্ত্রী 2 জন ছিল, আমি তখন ক্যাবিনেটের জয়েন্ট সেক্রেটারি, নিজে আমি, মুজাহিদে, এরা ছিল না মন্ত্রী। তাদের একটা সুবিধা ছিল, তারা যেটা করতো সেটা হইলো বাইরে মিটিং টিটিংয়ে গেলে তারা তাদের লোকজন দিয়ে সরকারি পয়সায় মিটিং করতো না। এটা তারা কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে, নিজের ফান্ড থেকে করতো। আর জামাত যারা করে তাদের সাগরেদগুলার টেক কেয়ার করে তারা। জেলে যদি জামাতের কেউ যায়, আমার এক আত্মীয় দূরের, ও জেলে পড়ে গেছিলো এই একবার দেশে আসার পর, কোথায় গণ্ডগোলের সময় জেলে যাওয়ার পরে তার মারে জিজ্ঞেস করলাম চলো কেমনে, কর্মক্ষম ছেলেটাই তো জেলে। বলে যে কাকা ভালো আছি, আগের থেকে ভালো আছি, ছেলে আরও জেলে থাকুক। আমি কেমনে? কয় পার্টির থেকে ছেলে জেলে আছে দেখে আমাদের বাজার সদাই থেকে শুরু করে সব কিছু তো পার্টি দিতেছে। এইবার আমি যেটা দেখলাম, ফেনীতে গেলাম এক জানাজায়, ঢাকা ইউনিভার্সিটির IB-এর প্রফেসর ছিল কাজী গোলাম মহিউদ্দিন। তো আমেরিকার থেকে উনি ডিজায়ার করছে যেন নিজের বাড়িতে কবর দেয়। তো জানাজার জন্য গিয়ে দেখলাম যে জানাজা পড়াচ্ছে কে, ও তাজ্জব হয়ে গেলাম। ওই জামাতের নেতা ওখানে জানাজা পড়াচ্ছে। সোশ্যাল মিক্সিং এবং সেখানে কিভাবে ক্যাপচার করলো, জানাজা পড়াচ্ছে বাড়ির পাশে। এবার দেখলাম গত শুক্রবারে আমাদের এলাকার সেখানকার যে ভোটে দাঁড়াচ্ছে, সে মাইকিং করে তার লোকজন দিল যে ফ্রি মেডিকেল ক্যাম্প 4 ঘন্টার জন্য, এবং প্যান্ডেল করে দিচ্ছে। তো জামাদের এই সূক্ষ্ম টেকনিকগুলো দিয়ে ঢুকতে চাচ্ছে। কিন্তু দেশের মানুষের 71-এর কথা যদি মনে থাকে, যারা এখনও আছে, ওই নতুন যারা বাপ চিনে না, ভাঙ্গে ফেলাইবেও, খেলার মাঠ করবো, এরা তো আলাদা। কারণ আমার বাপ তো আমি চিনি নাই, আমার মা বলছে, চাচা বলছে, জ্যাঠা বলছে, সবাই বলাতে তো বাপ চিনলাম। তো বাপ চিনে না, সেগুলো খেলার মাঠ বানাবে, বাকি বাড়িটা ভেঙে ফেলবে, সেটা করবে, তাদের হিসাব আলাদা। কিন্তু যারা 71 দেখেছে, আমরা যারা কন্টিনিউয়াস দূরেছি, তারা তো সজ্ঞানে জামাতকে ভোট দেওয়ার কথা না।